ভাত ভাত ভাত, কারো ভাত লাগবে? দাদা আপনার ভাত লাগবে? হ্যাঁ হ্যাঁ, এদিকে একটু দিন, আর একটু এঁচড়ও দিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, আমি নিয়ে আসছি। এতক্ষণে একটু শান্তি হলো। যা খিদে পেয়েছিল, সে কোন সকালে বেরিয়েছি, এখানে পৌঁছতে পৌঁছতেই দুপুর গড়িয়ে গেল। আমার এক দুঃসম্পর্কের আত্মীয় মারা গেছে, তারই শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে আমাকে আসতে হয়েছে এই গণ্ডগ্রামে। প্রথমে 4 ঘন্টা ট্রেন, তারপর 3 ঘন্টার বাস, শেষে ঘন্টা দেড়েক ভ্যানে জার্নি করে এসে পৌঁছলাম। যখন খেতে বসলাম তখন বিকেলের সূর্য পশ্চিম আকাশে ঢলতে শুরু করেছে। কি ব্যাপার শৈলেন্দা, ভাত খালি কেন? ভাই এখানে একটা মাছ দাও তো। আরে কি 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 করছিস কি মিহির, পেট ভরে গেছে। সহসা ফোন বেজে উঠল। হ্যালো, হ্যাঁ কি বলছো? জ্বর এসছে? ও আচ্ছা আচ্ছা, ডাক্তার দেখা করতে বলেছে? আচ্ছা আচ্ছা, আর তুমি তুমি চিন্তা করো না, আমি 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 এক্ষুনি দেখছি, আমি আমি আসছি আমি আসছি। খাওয়া ছেড়ে উঠে পড়লাম। মিহির শোন। হ্যাঁ বলো বলো, এ কি উঠে পড়েছে কেন? আর বলিস না, মৌয়ের শরীরটা খারাপ হয়েছে, তো আমাকে এখনই বাড়ি ফিরতে হবে। বলো কি, শরীর খারাপ হয়েছে? কেন, কি হয়েছে? জ্বর এসছে। ও, তো ফিরে যাবে? এই সময় অত দূরে যাওয়া কি সম্ভব? ওকে তো বলে দিলাম ফিরছি, আর ওখানে না ফিরলেও আমার হবে না বুঝলি, ওই জ্বরটা ভালো মতোই এসছে। ও, এখন তো 5টা বাজে, লাস্ট ট্রেন চলে গেছে সেই 4:45-এ, বাস রুটও এখানে অ্যাভেলেবেল নয়। তাহলে উপায়? উপায় একটা আছে, যদিও সে পথে যাওয়াটা খুব একটা সুবিধার নয় বুঝলে, হেভি রিস্ক। তুই সেটাই বল, আমি ম্যানেজ করে নেব। এখান থেকে সোজা গেলে একটা ফেরিঘাট পাবে, যদিও দুপুরের পর ফেরি সার্ভিস বন্ধ, তবে 2-1টা মাছ ধরার নৌকো কখনো কখনো আসে। তাদের কাউকে বলে যদি ওই বর্ধমান পৌঁছতে পারো, তাহলে সেখান থেকে ট্রেন বা বাস তুমি পেয়ে যাবে। ও, তাহলে তো ভালো কথা, তাহলে আর দেরি করা ঠিক হবে না, আমায় এক্ষুনি বেরোতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমি ফেরিঘাট অবধি তোমায় পৌঁছে দিয়ে আসি। তুমি এতটা রাস্তা হেঁটে যেতে পারবে না, আমি সাইকেল নিয়ে যাই, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে ভালো হয়। দেখ ভাই, মিনিট 20 পর সাইকেলে একটা হ্যারিকেন ঝুলিয়ে আমাকে নিয়ে ফেরিঘাট পৌঁছলো মিহির। অনেক উপকার করলি মিহির, কি যে বলি তোকে। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না। তুই তাহলে রওনা দে, আমি ঠিক চলে যেতে পারবো। যেতে পারবে তো? ঠিক বলছো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। ঠিক আছে, সাবধানে যেও, কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবে। জায়গাটা কিন্তু মোটে ভালো না, আমি আবারও বলছি। আরে ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা করিস না। ঘাটের দিকে পা বাড়ালাম, ঘুটঘুটে অন্ধকার, তার উপর দেখলাম দক্ষিণ আকাশে মেঘ জমেছে। বৃষ্টি আসার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। নিষ্কালো অন্ধকারে ঝোপঝাড়গুলোকে অদ্ভুত দেখাচ্ছিল। বেশ কিছুক্ষণ হয়ে গেল। উফ, এই অন্ধকারে নির্জন ঘাটে কতক্ষণ অবধি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খেতে হবে তা কে জানে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে গেছি। হ্যাঁ তুমি চিন্তা করো না, এখানে বিকেলের পর ট্রেন চলে না। ফেরিঘাটে এসছি, যদি কোনো নৌকো টৌকো পাই তারপর বর্ধমানে পৌঁছবো, সেখান থেকে বাড়িতে পৌঁছানো যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি ফোনটা রাখছি। ওই যে একটা নৌকা আসছে মনে হয়। ঠিক আছে ঠিক আছে। মাঝি ভাই, ও মাঝি ভাই, এই যে এইদিকে এইদিকে, বলছি আমায় একটু নৌকো করে ওই নদী পার করে দাও না। কোথায় যাবেন? বর্ধমান। বর্ধমান? না না বাবু, জোয়ারের সময় ওদিকে যাওয়া যাবে না। তার উপর আকাশের গতিক একদম সুবিধের নয়, দেখছেন না কেমন যে লাল হয়ে এসছে। দয়া করে আমায় পৌঁছে দাও, বড় বিপদে পড়ে এখানে এই সময় অপেক্ষা করতে হচ্ছে। সে আপনি যা বলেন বাবু, ওই সময় ওদিকে গেলে আরো বিপদ বাড়বে। বাড়িতে আমার স্ত্রী অসুস্থ, আমায় যে ফিরতেই হবে। আমি তোমায় দরকার বলে বেশি ভাড়া দিতেও রাজি আছি। ও বাবারে, আচ্ছা আচ্ছা, আমি নৌকা ঘাটের কাছে আছি, উঠে উঠে আসেন। এখানে কোথায় এসেছিলেন? এই কাছে এক গ্রামে এসেছিলাম আজ দুপুরে। আমার এক আত্মীয়ের শ্রাদ্ধানুষ্ঠান ছিল। তারপর বাড়ি থেকে বউয়ের ফোন এলো, ধুম জ্বর এসছে, ডাক্তারের কাছে যেতেই হবে। আর তাতেই হলো বিপত্তি। বুঝলুম, আমার নাম প্রবাস,
নদীর ওই পারে যে গাঁওটা আছে না, আমার সেখানে বাড়ি। তবে যাই বলুন বাবু, এই রাতের বেলা এই নদী পথে আসা আপনার একদম উচিত হয়নি। এই নদী পথ বড় ভয়ঙ্কর। কি করব, আমি যে নিরুপায় ছিলাম। কিছুক্ষণ সব ঠিকঠাকই ছিল, হঠাৎ জলের গতিবেগ অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করলো। ওই দেখুন বাবু, ওই দেখুন জল কিভাবে বেড়ে উঠেছে। হ্যাঁ তাই তো, কি হচ্ছে? দেখতে দেখতে জলের গতিবেগ যেন উপরে বাড়তে লাগলো, অস্বাভাবিকভাবে দুলতে লাগলো আমাদের নৌকা। কি ওই যে বলেছিলাম ভয়ঙ্কর বিপদ, তাই হলো মনে হয় বাবু। ধরে বসুন, নড়বেন না, নড়বেন না বাবু। কি সর্বনাশ, কি সর্বনাশ! বহু করে জল বেড়ে গেছে নদীতে। এইদিকে ঝোড়ো হাওয়ার দমকে দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। জলের তোড়ে নৌকায় ফাটল ধরল অচিরে। সহসা সেটা আর তাল সামলাতে না পেরে উল্টে গেল মাছ নদীতে। প্রভাসদা, প্রভাসদা! জলের তোড়ে প্রভাস মাঝি যেন অন্ধকারে কোথায় হারিয়ে গেল। কপাল ভালো, সাঁতার জানা আছে। তবু এই ভয়াল দুর্যোগে তার নদীবক্ষে কোনো দিকে না দেখে ভেসে চলেছি। কোথায় যাচ্ছি জানি না, কতক্ষণ সাঁতার কেটেছি তারও হিসেব নেই। এতক্ষণ একটা না হাত পা চালিয়ে এখন যেন সেগুলি অবশ হয়ে আসছে। ঠিক সেই সময় পায়ে নিচে মাটি অনুভব করলাম, জলস্তর কমছে। আর একটু এগোলেই হয়তো পারে উঠতে পারবো। যাক, কষ্টে সৃষ্টে একটা পাড়ে এসে উঠলাম। কিন্তু আমি কোথায় এলাম? চারদিকে নিশ্চিদ্র অন্ধকার, আলোর চিহ্ন মাত্র নেই। এদিকে জলে ভিজে মোবাইলটার 12টা বেজে গেছে, নাহলে অন্তত টর্চটা জ্বালানো যেত। আমি ধীরে ধীরে এগোতে শুরু করলাম, জমাট বাঁধা অন্ধকারে কর্দমাক্ত হয়ে। কোন দিকে যাচ্ছি কিছুই বুঝতে পারলাম না। আকাশ জুড়ে কালো মেঘ, চাঁদটাও ঢাকা পড়েছে সেই মেঘের চাদরে। শুধুমাত্র ঝিঝি পোকার শব্দ, কিছু রাত চড়া পাখির কর্কশ ডাক আর পাতার খসখস আওয়াজে আন্দাজ করলাম সামনে ঝোপ জঙ্গল আছে। অকস্মাৎ যেন মহাপ্রলয় শুরু হলো। ঝড়ের তাণ্ডব দ্বিগুণ বৃদ্ধি পেল। বৃষ্টির ফোঁটাগুলো যেন তীরের ফলার মতো বিদ্ধে শুরু করলো শরীরে। একটা বিপদ সবেমাত্র কাটতে না কাটতেই আরেকটা বিপদ এসে হাজির হয়েছে। কোনো রকমে হাত দিয়ে আড়াল করে চোখ খোলার চেষ্টা করলাম। সামনে আলো আধারিতে ঝোপের আড়ালে একটা রিক্সা যেন চোখে পড়ল, কিন্তু আশপাশে কাউকে দেখতে পেলাম না। কেউ আছেন? কেউ আছেন? সাহায্য করুন! ঝড়ের মধ্যে দেখলাম